সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। আমরা জানি কম্পিউটারের মেমোরি তৈরির উপকরণে তীব্র সংকট সৃষ্টি হওয়ায় কম্পিউটার বাজারে এখন আগুন এবং ২০২৬ সালের ভেতর এই আগুন নিভে যাবে সেরকমটা আশা করা যায় না। এই বছর নতুন কম্পিউটার কেনার সময় কম বেশি আমাদের সবাইকেই বেশি ভোগান্তি পোহাতে হবে। কাজেই পুরনো কম্পিউটার নতুন করে ব্যবহারের একটা ধারা দেখা যাবে এবং আমাদের চ্যানেলে এই রিসাইক্লিং প্রসঙ্গ নিঃসন্দেহে একাধিকবার উঠে আসবে, যেহেতু মুক্ত সফটওয়্যারের মাধ্যমে পুরনো হার্ডওয়্যার অনেক বেশি ভালোভাবে ব্যবহার করা সম্ভব। তো উইন্ডোজের আধুনিক ভার্সন যেসব কম্পিউটারে আর চলবে না, সেগুলিতে মুক্ত অপারেটিং সিস্টেম GNU লিনাক্স ইনস্টলের মাধ্যমে কম্পিউটারগুলি নতুন প্রাণ লাভ করবে। আপনারা যারা আমার নিয়মিত দর্শক, আমি ধরে নিচ্ছি তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে GNU লিনাক্স বা অন্যান্য মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহারের সাথে পরিচিত। কিন্তু উইন্ডোজ থেকে জীবনে প্রথমবার GNU লিনাক্সে এসেছেন এরকম ব্যবহারকারীরা নানা রকম প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। ইউজার ইন্টারফেসের মতো ব্যাপারগুলি এখন আর বড় কোনো সমস্যা তৈরি করে না, কেননা GNU লিনাক্সের GNOME, KDE বা XFCE ডেস্কটপ এখন আগের চাইতে অনেক বেশি পরিপূর্ণ এবং সহজাত। আমার অভিজ্ঞতায় দেখেছি, কম্পিউটার নিয়ে এমনিতে দক্ষ ব্যবহারকারীরাও GNU লিনাক্সে এসে যে জিনিসটার অভাব সবচেয়ে বেশি অনুভব করেন সেটা হলো অফিস সুইট। ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, স্লাইড তৈরি ইত্যাদি প্রোগ্রাম বলতে অনেকেই মাইক্রোসফট অফিসের বাইরে অন্য কিছু ভাবতে পারেন না। এর কারণও আছে। অফিস সুইটের সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদান হলো ওয়ার্ড প্রসেসর। আমরা এর আগে টেক নিয়ে একটি ভিডিও দেখেছি, যেটি একটি ফরম্যাটিং ভাষা। এছাড়া HTML সহ অন্যান্য ভাষা দিয়েও একটি ডকুমেন্ট ছাপার উপযোগী আকারে ফরম্যাট করা যায়। এই পন্থায় ডকুমেন্ট ফরম্যাট করার ব্যাপারটিকে বলা হয় হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ মিন, কারণ আপনি বিভিন্ন কমান্ড বা স্টেটমেন্টের মাধ্যমে কম্পিউটারকে বলে দেবেন একটি ডকুমেন্ট কিভাবে ফরম্যাট করতে হবে, কিন্তু এডিট করার সময় সেই ফরম্যাটিং আপনি দেখতে পাবেন না। অপরদিকে গ্রাফিক্যাল ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্য হলো এখানে আপনি পর্দায় যা দেখবেন ঠিক সেটাই প্রিন্টেড আকারেও পাবেন। এই ধারার ফরম্যাটিং প্রোগ্রামগুলিকে বলা হয় হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। পৃথিবীর প্রথম জিইউআই কম্পিউটার তৈরি করা প্রতিষ্ঠান জিরক্স পৃথিবীর প্রথম জিইউআই হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট ওয়ার্ড প্রসেসরও তৈরি করেছিল। BCPL প্রোগ্রামিং ভাষায় লেখা ব্রাভো নামের এই ওয়ার্ড প্রসেসর 1974 সালে প্রথম প্রকাশিত হয়। এর কয়েক বছরের মধ্যেই মাইক্রোসফট নামের একটি প্রতিষ্ঠান নানা সফটওয়্যার পণ্য নিয়ে বাজারে আসে। 1981 সালে তারা ব্রাভো এডিটরের মূল ডেভেলপার চার্লস সিমোনিকে নিয়োগ দেয় মাইক্রোসফটের জন্য একটি ওয়ার্ড প্রসেসর তৈরির লক্ষ্যে। সিমোনি এবং জিরক্সে কাজ করা আরেকজন ডেভেলপার মিলে নতুন একটি ওয়ার্ড প্রসেসর তৈরি করেন, যার নাম দেওয়া হয় মাল্টি টুল ওয়ার্ড। মাইক্রোসফট নামটা সংক্ষেপ করে 1984 সালে একে মাইক্রোসফট ওয়ার্ড নামে বাজারে আনে। এর 3 বছরের মধ্যেই স্প্রেডশিট প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল এবং প্রেজেন্টেশন প্রোগ্রাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আত্মপ্রকাশ করে। 80-এর দশকের শেষ ভাগ ও 90-এর দশক জুড়ে ইন্টেল প্রসেসরে তৈরি ডেস্কটপ সফটওয়্যার বাণিজ্যে মাইক্রোসফট নিজেদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে এবং মাইক্রোসফটের আগে ও পরে বাজারে আসা পিসি অফিস সুইটগুলি দ্রুতই মাইক্রোসফট অফিসের কাছে প্রতিযোগিতায় হেরে যায়। প্রায় সব রকম অফিস পরিমণ্ডলে মাইক্রোসফট অফিস থাকবেই এরকমটা ধরে নেওয়া হয়। এর ব্যতিক্রম সান মাইক্রোসিস্টেমস। 1985 সালে জার্মান প্রতিষ্ঠান স্টার ডিভিশন একটি অফিস সুইট তৈরি করে, যার নাম স্টার অফিস। 1999 সালে সান মাইক্রোসিস্টেমস আবিষ্কার করে 42,000 কর্মীর জন্য মাইক্রোসফট অফিস কেনার চাইতে আস্ত স্টার ডিভিশন কিনে ফেলাই তাদের জন্য বেশি সাশ্রয়ী। প্রতিষ্ঠানটি অধিগ্রহণের পর 2000 সালে সান মাইক্রোসিস্টেমস স্টার অফিসের সোর্স কোড উন্মুক্ত আকারে প্রকাশ করে। মুক্ত এই অফিস সুইটটির নাম রাখা হয় openoffice.org। 2010 সালে সান মাইক্রোসিস্টেমস কিনে নেয় ওরাকল। ততদিনে openoffice.org আর তেমন ভালোভাবে মেইনটেইনও হচ্ছে না। অবশেষে ওপেন অফিস ডেভেলপার ও ব্যবহারকারীদের একটি অংশ একত্রিত হয়ে ডকুমেন্ট ফাউন্ডেশন নামে একটি কমিউনিটি প্রতিষ্ঠান গড়ে তোলে এবং এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে একই সাথে LGPL3 এবং মজিলা পাবলিক লাইসেন্সের অধীনে লিব্রে অফিস নামে ওপেন অফিসের নতুন একটি ফোর্কের জন্ম হয়। বর্তমানে লিব্রে অফিস নিঃসন্দেহে GNU লিনাক্সে সবচেয়ে সক্রিয়ভাবে বিকশিত অফিস সুইট এবং মাইক্রোসফট অফিসের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। GNU লিনাক্স ছাড়াও এই অফিস সুইট মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, ফ্রি নেট ও ওপেন বিএসডিতে ব্যবহার করা যায়।
আমার এই ভিডিওতে আমি লিব্রিঅফিস সহ মোটমাট ৩টি মুক্ত অফিস সুইটের ইনস্টলেশন ও স্বাভাবিক ইন্টারফেস সম্পর্কে আপনাদের একটা সাধারণ ধারণা দিতে চেষ্টা করব, যাতে মাইক্রোসফট অফিসের বিকল্প বেছে নেবার ক্ষেত্রে আপনি একটি ধারণা পান। ভিডিও শেষে এই ৩ অফিস সুইটের বাইরে কয়েকটি অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি অফিস সুইটের কথাও বলবো, যেগুলি GNU লিনাক্সে ব্যবহার করা যাবে। এছাড়া আমার কিছু ব্যক্তিগত চিন্তা ও পরামর্শও থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা আমাদের টেস্ট অপারেটিং সিস্টেম, যেখানে আমরা আমাদের এই অফিস অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করব, সেটার জন্য আমরা ব্যবহার করব Debian 13.2, খুব সম্ভব এখন সবচেয়ে নতুন ভার্সন। এটি আমরা ব্যবহার করব। এটি স্টেবল Debian রিলিজ। তো এটি ডেবিয়ানে GNOME ডেস্কটপ। এটা হয়তো দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে, এটা কিছু অ্যাড অনের কারণে। একটু কাস্টমাইজ করে আমি টপ প্যানেলটা হাইড করে দিয়েছি এবং নিচে একটি শুধু লঞ্চার এবং একটি এটাকে কি বলে, প্যানেল আছে। আসলে এটা GNOME, আমরা এই যে শো অ্যাপসে গিয়ে দেখতে পারবো। তো যাই হোক, আমরা দেখব আগে আমাদের এই সিস্টেমে কিভাবে ইনস্টল করা যায় লিব্রিঅফিস। তো ডেবিয়ানে আমরা চাইলে ২ ভাবে লিব্রিঅফিস ইনস্টল করতে পারবো। একটা হচ্ছে ডেবিয়ানের নিজস্ব রেপোজিটরি থেকে, যেটা আমরা sudo apt install libreoffice এই কমান্ডটির মাধ্যমে আমাদের পাসওয়ার্ড দিয়ে আবার এন্টার দিয়ে আমরা চাইলে এভাবে ইনস্টল করতে পারবো। কিন্তু আমরা এই ভিডিওতে এভাবে ইনস্টল করব না, আমি নো দিয়ে দিচ্ছি। তো আমরা ইনস্টল করব FlatHub থেকে। তো আমরা যদি FlatHub-এর ওয়েবসাইটে যাই, তাহলে সেখানে আমরা লিব্রিঅফিস লিখে সার্চ করতে পারি। আপনাদের যারা GNOME ডিফল্ট ইনস্টলেশনে সাধারণত GNOME সফটওয়্যার অবশ্যই ইনস্টলড থাকে, যেটা আমরা ডেবিয়ানের ইনস্টলেশন পর্বে দেখেছিলাম। আমি সেটা ব্যবহার করি না, কাজেই আমি এই ফ্ল্যাটপ্যাক প্যাকেজটিও কমান্ড লাইন থেকেই ব্যবহার করব। এই কমান্ডটি কপি করে আমরা আমাদের টার্মিনালে পেস্ট করে দেব, তাহলেই হয়ে যাবে। ইয়েস। তো আপনাদের এটা আপনারা যে আমরা ডেবিয়ানের ইনস্টলেশনটা দেখেছিলাম, সেই প্রক্রিয়া অনুসরণ করলে আসলে এভাবে আমাদের লিব্রিঅফিস ইনস্টল করার প্রয়োজন নেই। ফ্ল্যাটপ্যাক থেকে আমরা চাইলে GNOME সফটওয়্যার ব্যবহার করে করতে পারবো। তো আমি এখানে কমান্ড লাইন ব্যবহার করছি। এটা জিনিস একই, আপনি শুধু কমান্ড লাইন আর এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করা, আসলে আর কোনো পার্থক্য এখানে নেই। তো আমাদের ইনস্টলেশন হচ্ছে, আমি এই পর্যায়ে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আমাদের ফ্ল্যাটপ্যাক থেকে লিব্রিঅফিস ইনস্টলেশনের প্রক্রিয়া সম্পন্ন। আমরা এখন যদি অল অ্যাপ্লিকেশনে যাই, অল অ্যাপ্লিকেশনসে গিয়ে আমরা এখানে দেখতে পাবো এই যে এখানে লিব্রিঅফিস এসে গেছে সুন্দর মতো। এটি আমরা লঞ্চ করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে লিব্রিঅফিস একটি একক একটা লঞ্চার দেখাচ্ছে, যেখানে একই সাথে লিব্রিঅফিস রাইটার, ক্যালক, ইমপ্রেস, ড্র, ম্যাথ ফর্মুলা, বেস ডেটাবেস, এই ধরনের সবগুলি প্রোগ্রাম একটি জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, যেটা আমার মনে হয় বেশ সুন্দর একটা ব্যাপার। এবং আমরা যদি সবচেয়ে কমন অ্যাপ্লিকেশন যেটা লিব্রিঅফিস রাইটার, সেটা যদি অন করি, তো আমরা দেখতে পাবো আমরা একটি ওয়েলকাম স্ক্রিন। আচ্ছা, প্লিজ টেক এ মোমেন্ট টু পার্সোনালাইজ ইউর সেটিংস। আচ্ছা, ঠিক আছে, দেখি কি কি। তো হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা যারা মাইক্রোসফট উইন্ডোজের মাইক্রোসফট অফিসের সাথে পরিচিত, তারা লিব্রিঅফিসের এই ডিফল্ট যে ইন্টারফেস, সেটা ব্যবহার না করে আপনারা চাইলে মাইক্রোসফট অফিসের যে ট্যাবড ইন্টারফেস, সেটা ব্যবহার করতে পারেন। ট্যাবড একটা দেখতে পাচ্ছি এবং আরেকটি আছে ট্যাবড কম্প্যাক্ট। তো যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমার এই ভিডিওর উদ্দেশ্য যারা মাইক্রোসফট অফিস থেকে আসছেন মূলত তারা, কাজেই আমি এখানে এই ট্যাবড ইন্টারফেসটাই রেখে লিব্রিঅফিস থিমস, অটোমেটিক, ইউজ হোয়াইট ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড, এই ধরনের জিনিসগুলি আমরা পরিবর্তন করতে পারবো এবং আইকন থিমও আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। তো আমি এগুলি কিছু আপাতত পরিবর্তন করছি না, এটা আপনারা আপনাদের রুচি মাফিক পরিবর্তন করবেন। অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি এবং
ক্লোজ। আমাদের বোধহয় লিব্রিঅফিস একবার রিস্টার্ট করতে হবে এই পরিবর্তনগুলি দেখার জন্য। তো আমরা যদি লিব্রিঅফিস আবার ওপেন করি, রাইটার ডকুমেন্ট, শো টিপস অন স্টার্টআপ, এটির প্রয়োজন নেই। ওকে, কিন্তু অন করার পরেও আমরা দেখতে পাচ্ছি সেই ট্যাবড ইন্টারফেসটি নেই। কেন নেই আমি জানি না। এখন এই জিনিসটা আবার বোধহয় সেটিং করতে হবে। প্রথমে আমরা যে ওয়েলকাম স্ক্রিন দেখেছিলাম সেটাতে আসলে কাজ হয়নি। তো এটা আমরা সহজে করতে পারবো। ভিউতে এসে ইউজার ইন্টারফেস অপশনে গিয়ে আমরা ট্যাবড, এটা যদি অ্যাপ্লাই টু অল অ্যাপ্লাই দিয়ে দিই, তাহলেই আমরা দেখতে পাবো একটি ট্যাবড লেআউট এসে গেছে, যেটি অনেকটা মাইক্রোসফট অফিসের সাথে তুলনীয়। তো আমরা আমাদের এই হোম টুলবারে আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি একটা ফন্ট দিচ্ছি, নোটো সেরিফ বেঙ্গলি, এবং ফন্টের আকারটা দিয়ে দিই একটু বড় কিছু, 100। এবং এখন বাংলায় কিছু একটা লিখি, বাংলায় এই সর্বনাশ, নোটো সেরিফ বেঙ্গলি। হ্যাঁ, এখন ঠিক আছে। বাংলায় মুক্ত সফটওয়্যারে সবাইকে স্বাগতম। তো হ্যাঁ, আমরা দেখলাম লিব্রিঅফিস যথেষ্ট সুন্দরভাবে কাজ করছে। লিব্রিঅফিস রাইটার, আমরা চাইলে লিব্রিঅফিসের অন্য অ্যাপ্লিকেশনও লঞ্চ করতে পারবো। এটা ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট সেভ। লিব্রিঅফিসের অন্যান্য অ্যাপগুলো আমরা একটু দেখে নিই কী কী আছে এর মধ্যে। আমরা এই ডান সাইডে এসে দেখতে পাচ্ছি যে লিব্রিঅফিসের অন্যান্য যেসব ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, যেমন লিব্রিঅফিস বেজ, যেটি একটি ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম। তো নেক্সট, ফিনিশ নিউ ডেটাবেস। আমি এখন এটা ক্রিয়েট করবো না, আসলে ডেটাবেসের আমার কোনো প্রয়োজন নেই, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে লিব্রিঅফিস ক্যালক, এটি হচ্ছে একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। এটিতেও আমরা ট্যাবড ইন্টারফেস দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে লিব্রিঅফিস ড্র, যেটি আমাদের বিভিন্ন ফিগার তৈরি করার জন্য চমৎকার একটি ভেক্টর গ্রাফিক্স প্রোগ্রাম, এবং এটি দিয়ে আপনারা চাইলে পিডিএফ এডিট করতে পারবেন, যেটা আমার মনে হয় বেশ ভালো একটা সুবিধা। লিব্রিঅফিস ইমপ্রেস হচ্ছে আমাদের কী বলে এটাকে, আমাদের প্রেজেন্টেশন স্লাইড তৈরির প্রোগ্রাম। তো আমরা বেশ কয়েকটি টেমপ্লেটই দেখতে পাচ্ছি, প্রিসেট। তো আমরা একটা সিলেক্ট করলাম টেমপ্লেট, বেশ সুন্দর একটি টেমপ্লেট। তো এখানে আমরা লিখতে পারি সফটওয়্যার ওপেন সোর্স। তো বেশ সুন্দর একটা অ্যাপ্লিকেশন। এখানে আপনারা মোটামুটি স্লাইড তৈরির যা যা প্রয়োজনীয় কাজ এখানে সব কিছুই পাবেন। এরপরের প্রোগ্রামটা হচ্ছে লিব্রিঅফিস ম্যাথ, এটি আমাদের ইকুয়েশন এডিটর। আপনারা সায়েন্টিফিক বিজ্ঞান বা গণিতের ডকুমেন্ট তৈরির জন্য আপনাদের বিভিন্ন সমীকরণ এডিট করতে যা যা প্রয়োজন আপনারা মোটামুটি সব কিছুই এখানে পাবেন। তারপরে আমাদের পরবর্তী অ্যাপ্লিকেশনটা হচ্ছে লিব্রিঅফিস রাইটার, যেটা আমরা ইতোমধ্যে সবার আগে দেখে নিয়েছি। তো এই মোটামুটি আমাদের লিব্রিঅফিস। আমার মনে হয় এটি একটি অত্যন্ত শক্তিশালী অ্যাপ্লিকেশন, এবং মাইক্রোসফট অফিসের বিকল্প যারা খুঁজছেন, এমনকি উইন্ডোজ থেকেও যারা মাইক্রোসফট অফিস ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করতে চান, তাদের জন্য আসলে লিব্রিঅফিসের বাইরে অন্য কিছু রেকমেন্ড করাটা কঠিন। কিন্তু তারপরেও আমরা এখন অন্য আরেকটি প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে অনলি অফিস। অনলি অফিস ডেস্কটপ এডিটরস, এই ফ্ল্যাট হাব থেকে এই ফ্ল্যাট প্যাকটি আমরা এখন ইনস্টল করব। আগের মতো আমরা কমান্ডটি কপি করে নিয়ে আমরা আমাদের টার্মিনালে পেস্ট করে এন্টার দিচ্ছি, এবং আমাদেরকে বলছে কি কি অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে। তো এটা ইনস্টল হচ্ছে, আমরা আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
তো এটা ইনস্টল হতে আরেকটা কথা বলে নিই। রিভিউ অফিসের ইন্টারফেসের ক্ষেত্রে যে জিনিসটা আমরা তখন দেখিনি, সেটা হচ্ছে যে রিভিউ অফিসের ইন্টারফেস আপনারা চাইলে আরও অনেকটা বেশি মাইক্রোসফট অফিসের মতো করে ফেলতে পারবেন। রিভিউ অফিসের একটা বড় সুবিধা হচ্ছে এখানে এক্সটেনশন ব্যবহার করা যায়। বিভিন্ন এক্সটেনশন এবং আ বিভিন্ন প্লাগইনের মাধ্যমে আপনি রিভিউ অফিসের লুক অ্যান্ড ফিল এবং বিভিন্ন আচার-আচরণ, এমনকি বিভিন্ন ডিকশনারি, স্পেল চেকার এসবও ইনস্টল করতে পারবেন। তো আপনারা এইখানে গিয়ে বিভিন্ন অ্যাড অন যোগ করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। তো এই যে গেট মোর এক্সটেনশনস অনলাইন, এখানে গিয়ে আমরা বিভিন্ন এক্সটেনশন ডাউনলোড করতে পারবো। তো সেগুলি একটা বলে দিলাম। এটা রিভিউ অফিসের বেশ চমৎকার একটা সিস্টেম। যাই হোক, আমাদের ইনস্টলেশনে অনুযায়ী অফিস ইনস্টলেশন হয়ে গেছে এর মধ্যে। তো আমরা আমাদের যদি অ্যাপ্লিকেশনস দেখি, তাহলে দেখতে পাবো অনুযায়ী অফিস এসে গেছে। এটা লঞ্চ করলাম এবং রিভিউ অফিসের মতো আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি কেন্দ্রীয় মেনু। সেখানে ডকেক্স, এক্সেল, এসএক্স, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড প্রোগ্রামের অনুরূপ, অর্থাৎ এটি একটি ওয়ার্ড প্রসেসর, এটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম এবং এটি একটি স্লাইড তৈরির প্রোগ্রাম এবং এটি পিডিএফ এডিটর বলে মনে হচ্ছে। তো আমরা আগে আমাদের ওয়ার্ড প্রসেসরটা কেমন সেটা দেখি। এখানে একটা জিনিস উল্লেখ্য যে রিভিউ অফিসে কিন্তু মাইক্রোসফটের ফন্ট যেগুলি সেগুলি ইনস্টলড ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অনুযায়ী অফিসে এই ফন্টটি হচ্ছে মাইক্রোসফটের এরিয়াল ফন্ট, যেটি অনুযায়ী অফিস দিয়ে দিয়েছে। ওটা অন্য কোনো ফন্ট কেন অপশন আমাকে, হ্যাঁ, আমরা অন্য ফন্টের অপশন পেয়ে গেছি। তো আমার সিস্টেমে ইনস্টল করা যতগুলো ফন্ট আছে সবগুলোই এখানে আছে। এটা ইন্টারফেসটা একটু সিম্পলিস্টিক, কিন্তু আমার কাছে বেশ সুন্দর মনে হচ্ছে। এটা আমার মনে হয় মাইক্রোসফট অফিসের 2007 এরকম সংস্করণের সাথে এটা ইন্টারফেসটা একটু বেশি মেলে। যদিও এটা ঠিক ওইরকম ট্যাবড লেআউট না, আবার এর মধ্যে এআইও আছে। তো আমরা আগে আমাদের ফন্টটা পরিবর্তন করি আগের মতো। বাংলা ফন্ট নোটো সেরিফ বেঙ্গলি, এইটি সিলেক্ট করে ফন্টটার আকার বড় করে দিই 100। তো আমরা লিখব সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। তো হ্যাঁ, এটি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা লেখা খুব সুন্দরভাবেই কাজ করছে। তো আমরা এখানে গিয়ে এই ট্যাবটা ক্লোজ করে দিচ্ছি। নো, আমি আমার এই ডকুমেন্ট সেভ করতে চাই না। স্প্রেডশিট অ্যাপ্লিকেশনটি কেমন দেখা যাক। রিভিউ অফিসের তুলনায় এই প্রোগ্রামটা একটু ধীর গতির বলে মনে হচ্ছে। তো এটাও আমি ক্লোজ করে দিচ্ছি। নো প্রেজেন্টেশন, রিভিউ অফিসে যেরকম বেশ সুন্দর সুন্দর টেমপ্লেট ছিল বাই ডিফল্ট, যেটা চলে আসতো, আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি না। এবং এটাতে আসলে সুন্দর কোনো ইকুয়েশন এডিটরও নেই এবং ভেক্টর গ্রাফিক্স কোনো এডিটরও আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে যে অনুলি অফিস অনেকটাই মিনিমালিস্ট, কিন্তু তারপরও অনেকে মাইক্রোসফট অফিসের সাথে এটা বেশি সামঞ্জস্য খুঁজে পান। তাদের জন্য আসলে এটা হয়তো বেশি উপযোগী হবে। তবে আমি রিভিউ অফিস যতটুকু দেখেছি, রিভিউ অফিসে যতটুকু কর্মক্ষমতা, তাতে যত কিছু অপশন থাকে, সেগুলি আসলে এই ইয়েতে এই অনুলি অফিস অ্যাপ্লিকেশনে এতটা ভালোভাবে আমি দেখতে পাচ্ছি না। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং আমরা দেখব আমাদের শেষ অ্যাপ্লিকেশন যেটা, সেটা
তৈরি করেছে KDE ডেস্কটপ আ প্রকাশনা সংস্থা। KDE ডেস্কটপ যারা তৈরি করে থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি বাই দ্য KDE কমিউনিটি Calligra, যেটা ডেসক্রিপশনে বলা হয়েছে অল ইন ওয়ান অফিস সলিউশন। এবং এর আগে আমরা যে দুটি অফিস দেখলাম, সে দুটি অনেকটাই মাইক্রোসফট অফিসের সাথে তুলনীয়। কিন্তু এই প্রোগ্রামটা Calligra, এটার ইন্টারফেস কর্মপদ্ধতি অনেকটাই অন্যরকম হবে। তো আমরা আগের মতো এটাও আমাদের টার্মিনাল থেকে ফ্ল্যাট প্যাকের মাধ্যমে ইনস্টল করে নিচ্ছি। আমি নিজেও আসলে কখনো Calligra ব্যবহার করিনি, তাই এটি কেমন দেখতে সেটি দেখতে আমিও আপনাদের মতো আগ্রহী, অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনস্টল হয়ে গেছে। আমার ডান পাশে গিয়ে আশা করি হ্যাঁ, Calligra অ্যাপ্লিকেশনগুলি একটি কেন্দ্রীয় লঞ্চার এবং এছাড়াও প্রত্যেকটা আলাদা, আলাদা নামে পাওয়া গেছে। তো আমরা আগে কেন্দ্রীয় লঞ্চারটি অন করি। Calligra ওয়ার্ডস, যেটি যথারীতি অবশ্যই আমাদের টেক্সট এডিটর। ওকে। আমরা কয়েকটি প্রিসেট দেখতে পাচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, কালারফুল ডকুমেন্ট, ফ্যাক্স টেমপ্লেট, প্রফেশনাল লেটার। এটা বেশ সুন্দর। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে এখানে আমাদের উপরে কোনো টুলবার নেই। টেক্সট এডিটিং, ক্যারেক্টার, নান। এখানে ফন্ট, আমাদের ফন্টটা আমরা আগের মতোই বেছে নেব, টু সেভ বেঙ্গলি। ফন্ট সাইজ আগের মতোই 100। প্যারাগ্রাফ স্ট্যান্ডার্ড, হ্যাঁ ঠিক আছে। বেশ, আমরা এখন লিখব সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। তো আমরা দেখতে পাচ্ছি বেশ অন্যরকম একটি টেক্সট এডিটর। এখানে উপর দিকে টেক্সট এডিটিং, রেফারেন্সেস, পেজ লেআউট, স্পেল চেক, শেপ হ্যান্ডলিং, এটার মাধ্যমে আমরা বিভিন্ন বক্স বা এসব হয়তো যোগ করতে পারবো। কানেক্টেড শেপস, ড্র পাথ। তো আমরা দেখতে পেলাম যে এখানে ওয়ার্ড প্রসেসিং ছাড়াও বিভিন্ন আম, আমাদের বিভিন্ন যদি কোনো ছবি আঁকতে চাই, বিভিন্ন ছবি যুক্ত করতে চাই আমাদের ডকুমেন্টে, তাহলে সরাসরি আমরা এই প্রোগ্রামটির ভেতর থেকেই সেটা করতে পারবো। তো ডিসকার্ড। এছাড়া আমরা এরপরে দেখতে পাচ্ছি যে Calligra শিটস, এটি হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। এটি আমাদের Calligra স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, এবং স্প্রেডশিট অ্যাপ্লিকেশন হিসেবে এটাকে যথেষ্ট অন্যগুলোর থেকে খুব একটা আলাদা মনে হচ্ছে না, একই রকম মনে হচ্ছে। এবং আমরা এরপরে আছে Calligra স্টেজ, যেটি আমার অনুমান একটি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এটি একটি প্রেজেন্টেশন বা স্লাইড তৈরির অ্যাপ্লিকেশন, এবং এটাতেও লিব্রিঅফিসের মতো বেশ সুন্দর কিছু প্রিসেট আছে। আমরা একটি প্রিসেট ওপেন করছি। বাহ! এটি চমৎকার একটি প্রিসেট। এটি বেশ সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরির অ্যাপ্লিকেশন বলে মনে হচ্ছে। নরমাল, নোটস, স্লাইডস, সর্টার। তো এখানে বেশ কিছু অপশন আছে। যদিও এটার ইন্টারফেসটা আমার মনে হচ্ছে আমরা প্রথাগত অফিস অ্যাপ্লিকেশনে যেরকম দেখে থাকি তার থেকে কিছুটা না অনেকটাই অন্যরকম। তা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে এটা আসলে যথেষ্ট কর্মক্ষম একটা অফিস অ্যাপ্লিকেশন। আমি নিজে কখনো এটা ব্যবহার করিনি। কিন্তু আমার এখন মনে হচ্ছে এটা দেখে যে আপনারা যারা আ খুব জটিল না, আবার আ এই অনুর অফিসের থেকে একটু কর্মক্ষম একটা অফিস অ্যাপ্লিকেশন চান, তারা অনায়াসে এই KDE প্রকল্পের তৈরি Calligra অফিস ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখব আ কার্বন, যেটি হচ্ছে Calligra একটি ভেক্টর গ্রাফিক্স এডিটর, যেটা যেরকম অনেকটা আমরা লিব্রিঅফিসের কি ছিল সেটার নাম? লিব্রিঅফিস ড্র যে প্রোগ্রামটি দেখেছিলাম অনেকটা সেটার সাথে তুলনীয় মনে হচ্ছে। আমরা বিভিন্ন শেপ, বিভিন্ন আকৃতি তৈরি করতে পারবো। বেশ সুন্দর একটি
প্রোগ্রাম। তো এটাকে এই অবস্থায় রেখে বন্ধ করে দিচ্ছি। আমাদের এই ৩ মুক্ত আ অফিস সুইট দেখাই ছিল আমাদের উদ্দেশ্য এবং আমরা সেটা দেখলাম এবং এই ৩টি খুব সহজে আপনারা Flatpak থেকে ইনস্টল করতে পারবেন GNU Linux-এ এবং বেশিরভাগ GNU Linux ডিস্ট্রিবিউশনে Flatpak ছাড়াও এটা আপনারা রেপোজিটরিতে পাবেন। এটা Debian হোক, Debian-এর উপর ভিত্তি করে তৈরি Ubuntu হোক বা Linux Mint হোক বা অন্য ডিস্ট্রিবিউশনগুলি যেমন Red Hat-এর Fedora বা আপনারা যদি Arch Linux ব্যবহার করে থাকেন সেখানেও এই ৩টি অ্যাপ্লিকেশন আপনারা চাইলে এভাবে Flatpak থেকে ইনস্টল করতে পারবেন অথবা চাইলে আপনারা সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশনের রেপোজিটরি থেকে ইনস্টল করতে পারবেন। আমরা যে ৩টি অফিস সুইট দেখলাম এগুলি মাইক্রোসফট অফিসের কম বেশি পূর্ণাঙ্গ বিকল্প। এগুলোর মধ্যে অন্ততপক্ষে LibreOffice-এর মতো শক্তিশালী অফিস সুইট দিয়ে করা যায় না এরকম খুব কম কাজই মাইক্রোসফট অফিসে আছে। তা সত্ত্বেও অভ্যস্ততা একটি বড় বিষয়। আপনি যদি GNU Linux-এ আসার কথা ভাবছেন তাহলে আমার পরামর্শ হবে উইন্ডোজেই এই প্রোগ্রামগুলি ব্যবহার করে আগে অভ্যস্ত হয়ে যাওয়া। প্রোগ্রামে অভ্যস্ত হয়ে গেলেও বিশেষ করে ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মাইক্রোসফট ডক বা ডকএক্স ফাইলের কম্প্যাটিবিলিটি খোঁজেন। এটি বেশ সমস্যার একটি জায়গা, কেননা মাইক্রোসফট এই ফাইল ফরম্যাটগুলিতে নিজেদের মতো কিছু পরিবর্তন আনে যাতে করে অন্য প্রোগ্রামের ক্ষেত্রে মাইক্রোসফটে এডিট করা ডক বা ডকএক্স ফাইল ওপেন বা এডিট করায় মাঝে মধ্যে সমস্যা হতে পারে, বিশেষ করে অনেক রকম টেবল, গ্রাফিক্স ইত্যাদি সম্বলিত একটি ডকুমেন্টে। এদিকে LibreOffice-এর ডিফল্ট ফরম্যাট হলো ওপেন ডকুমেন্ট ফরম্যাট, যেখানে ওয়ার্ড প্রসেসর ফাইল .odt এক্সটেনশনে সেভ হয়। তবে এটিকে আমার খুব বড় কোনো সমস্যা মনে হয় না, কারণ এখন কম্পিউটারে ইনস্টল না করেও LibreOffice বা OnlyOffice ব্যবহার করা যায়। কাজেই আপনি যদি কারোর সাথে আপনার ODT ফাইল শেয়ার করতে চান, তিনি LibreOffice ইনস্টল না করেও একটি অনলাইন ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে ফাইলটি এডিট করতে পারবেন। এছাড়া আপনি যদি কাউকে শুধুমাত্র ফাইলটা দেখার জন্য দিতে চান, যেমন ধরুন প্রিন্ট করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে তাকে ODT বা ডকএক্সের পরিবর্তে PDF আকারে আপনার ডকুমেন্টটি দিতে পারেন। সচরাচর বলা হয়ে থাকে মাইক্রোসফট ওয়ার্ডের ডকএক্স কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে LibreOffice-এর চাইতে OnlyOffice ভালো। কাজেই সবকিছুর পরেও এই কম্প্যাটিবিলিটির ব্যাপারটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হলে OnlyOffice ব্যবহার করাই ভালো হবে বলে আমার মনে হয়। মুক্ত এই অফিস সুইটগুলির বাইরে অবরুদ্ধ WPS অফিস এবং সফটমেকার ফ্রি অফিস GNU Linux-এ ব্যবহার করা যাবে। এই দুটি মূলত বাণিজ্যিক পণ্য হলেও কম সুবিধাসম্পন্ন, বিনামূল্যে ব্যবহার করা যায় এরকম ভার্সন আছে। তবে GNU Linux-এ অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি এসব প্রোগ্রাম ইনস্টল করার চাইতে আমার মনে হয় ওয়েব ব্রাউজার থেকে Google ওয়ার্কস্পেস ব্যবহার করা অনেক ভালো। Google ডক্স প্রোগ্রামে মাইক্রোসফট ডকএক্সে বেশ ভালো কম্প্যাটিবিলিটি পাবেন। অনেক সময় পূর্ণাঙ্গ অফিস সুইটের পরিবর্তে আপনার হয়তো শুধু একটা মৌলিক ওয়ার্ড প্রসেসর প্রয়োজন হবে। সেক্ষেত্রে ফোকাস রাইটার আমার বেশ প্রিয় একটি সহজ প্রোগ্রাম। গণিত বা বিজ্ঞান নিয়ে লেখালেখির জন্য GNU TeXmacs একটি চমৎকার প্রোগ্রাম। এতে টেক, GNU অক্টেভ ইত্যাদি প্রোগ্রামের সুবিধাগুলির সাথে আমাদের পরিচিত ওয়ার্ড প্রসেসরের পরিবেশ যুক্ত হয়ে অত্যন্ত শক্তিশালী একটি ওয়ার্ড প্রসেসর আপনি পাবেন। আশা করি মাইক্রোসফট অফিসের বিকল্প অফিস সুইট বেছে নিতে ভিডিওটি আপনার কাজে লাগবে। GNU Linux-এ অফিস প্রোগ্রাম ব্যবহার করা নিয়ে আপনাদের অভিজ্ঞতা জানান। এছাড়া নতুন আসা দর্শকদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।